অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে লাগবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, বললেন মির্জা ফখরুল। নিরপেক্ষতা হারানোর সুযোগ নেই, বললেন উপদেষ্টা রিজওয়ানা। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলতে কারণ আছে, কারণ আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। নিরপেক্ষতা হারানোর ব্যাপারে যে প্রশ্নটা তোলা হয়েছে, আমি তার উত্তরটা বলবো যে এরকম কোনো সুযোগ আসলে নেই। বিএনপি মহাসচিবের দাবি আরেকটি 111-এর ইঙ্গিত, দাবি নাহিদ ইসলামের। দলটির বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টার অভিযোগ নাগরিক কমিটির। তারা 1-11 সরকার এমনভাবে তারা বলেন, মনে হয় যেন এখানে শেখ হাসিনা পলায়ন এবং আওয়ামী লীগের রাজনীতি মাঠ বন্ধ হয়ে যাওয়া, সেটা মনে হয় যেন একটা ষড়যন্ত্রের মাধ্যমে ঘটেছে। অভ্যুত্থান কোনো ষড়যন্ত্র নয়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই চার্টারের ভিত্তিতে নির্বাচন সহ কর্মপন্থা ঠিক করবে সরকার, দাভোসে প্রধান উপদেষ্টা। বললেন 15 বছরে সব ভোট ছিল ভুয়া। আজকে বাবাকে পেয়ে অনেক খুশি। 16টা বছর পর আমি এখন ভাষায় খুঁজে পাচ্ছি না। অনেক আনন্দ। দীর্ঘ 16 বছরের অপেক্ষার অবসান। পিলখানার বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত 178 বিডিআর সদস্য। আবেগাপ্লুত স্বজনরা, চাকরি ও ক্ষতিপূরণ দাবি। রিজার্ভ চুরির ঘটনায় সামনে এলো সাবেক গভর্নর আতিউর রহমানের নাম। ধামাচাপার চেষ্টায় ছিলেন কামাল আনিসুল। সিআইডির পরিবর্তে খতিয়ে দেখতে চায় দুদক। দুই দেশের সিন্ডিকেটে ঝুলে আছে 18,000 কর্মীর ভাগ্য। বিশেষজ্ঞের অভিযোগ মানতে নারাজ বাইরা। মালয়েশিয়া চাইলে 2 সপ্তাহে পাঠাতে প্রস্তুত সরকার, জানালেন সচিব। বৃষ্টি হয় তাই একাডু পানি জমে। সাফারার হয়ে তাহলে তো আমরা উন্নয়নের দরকার নেই ভাই। রাজধানীতে উন্নয়নের নামে প্রতিদিন রাস্তা খোঁড়াখুড়ি, কাজের ধীরগতি, দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। সংস্থাগুলো সমন্বয় করতে আলাদা কমিশনের পরামর্শ। দ্রুত ভোট না হলে মাথা চাড়া দেবে অপশক্তি, এমন শঙ্কা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না হলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার লাগতে পারে। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেছেন, জনগণের আশা পূরণে কোনো ইঙ্গিত এই সরকারের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। এদিকে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা বলেছেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন না সংস্কার, রাজনৈতিক অঙ্গনে এই নিয়ে চলছে কথার লড়াই। এই তর্কে নতুন করে যোগ হয়েছে অন্তর্বর্তী সরকার একপক্ষ না নিরপেক্ষ। তারা কি আদৌ জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নিয়েছেন, সেই প্রশ্নও এখন রাজনৈতিক মহলে। সে আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, কিছু ক্ষেত্রে নিরপেক্ষ থাকছে না অন্তর্বর্তী সরকার, তাই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। 69-এর গণঅভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের 56তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলতে কারণ আছে, কারণ আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। নির্বাচন দেরি হলে অপশক্তি মাথাচাড়া দিতে পারে এমন দাবি করে মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, ডক্টর ইউনূসের সরকার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে। এই ন্যূনতম যে সংস্কার রয়েছে নির্বাচন কেন্দ্রিক, সেই সংস্কারগুলো করেই আমাদেরকে দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত এবং নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার বেরিয়ে আসবে। একই স্থানে আলাদা এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে। অতি সত্বর নির্বাচন চাই, তার কারণ সংস্কার একদিনে হয় না। এর আগে প্রেস ক্লাবের বাইরে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি
আরেকটি 1-11 সরকার গঠনের ইঙ্গিত বলে দাবি করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আর পরিবেশ উপদেষ্টা বলেছেন আগামী নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করবে এই অন্তর্বর্তী সরকার, তারা কোনো দলের পৃষ্ঠপোষকতা করবে না। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টার অভিযোগ তুলেছে। গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে অন্তর্বর্তী সরকার সহ নানা মহল থেকে বারবার সংস্কারের কথা বলা হলেও দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। এর মধ্যেই নতুন করে যোগ হলো অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রসঙ্গ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্বাচনের সময় আলাদা নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার সম্পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচনে কন্ডাক্ট করা পর্যন্ত থাকবেন, তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন, সেখানে যদি আপনার ছাত্রদের প্রতিনিধি সরকারে থাকে তাহলে তো আপনার সেখানে নিরপেক্ষ থাকতে পারবে না। বিএনপি মহাসচিবের বক্তব্য সামনে আরেকটা ১-১১ সরকার গঠনের ইঙ্গিত বলে দাবি করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। ফেসবুকে তিনি লিখেন, ১-১১ বন্দোবস্ত থেকেই আওয়ামী লীগ ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। ৫ আগস্ট থেকেই ছাত্র ও অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা চলছে বলেও অভিযোগ করেন গণঅভ্যুত্থানের এই নেতা। এই রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার একটি চেষ্টা করা হচ্ছে। আর জাতীয় নাগরিক কমিটি মনে করে এ ধরনের বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি। রাজনৈতিক সংস্কৃতি এবং নির্বাচনের যে সংস্কৃতি সেটা পরিবর্তনের ব্যাপারে তাদের কোনো স্ট্যান্ড নেই এবং সেই জায়গাগুলো পরিবর্তনের ব্যাপারে তারা কোনোভাবেই আগ্রহী নন, আশাবাদী নন। কিন্তু তারা ১-১ সরকার এমনভাবে তারা বলেন মনে হয় যেন এখানে শেখ হাসিনা পলায়ন এবং আওয়ামী লীগের রাজনীতি মাঠ বন্ধ হয়ে যাওয়া সেটা মনে হয় যেন একটি ষড়যন্ত্রের মাধ্যমে ঘটেছে। অভ্যুত্থান কোনো ষড়যন্ত্র নয়। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, অভ্যুত্থান বাংলাদেশের মানুষের একটি টোটাল সামগ্রিক আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে ফুটে ওঠা একটি রাজনৈতিক অবস্থান। এদিকে পরিবেশ উপদেষ্টা বলেছেন আগামী সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারই নিরপেক্ষ ভূমিকা পালন করবে, পৃষ্ঠপোষকতা করা হবে না কাউকেই। নিরপেক্ষতা হারানোর ব্যাপারে যে প্রশ্নটা তোলা হয়েছে আমি তার উত্তরটা বলবো যে এরকম কোনো সুযোগ আসলে নেই। সরকারের থেকে কেউই দল গঠন করবে না। এদিকে এক ফেসবুক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বিএনপির বিরুদ্ধে ছাত্র জনতার সম্মেলনে নতুন রাজনৈতিক দলের উত্থান দেখতে না চাওয়ার অভিযোগ এনেছেন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। মানুষের দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। বিকেলে রংপুর কারমাইকেল কলেজে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি কথা বলেছেন। এ সময় তিনি আরও বলেছেন, অন্তর্বর্তী সরকার পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দলের সঙ্গে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখেছে। ভারতের চোখ রাঙানি ভয় না পেয়ে দেশের মানুষের স্বার্থে তিস্তা সমস্যা সমাধানে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার এ সময় তিনি আহ্বান জানান। সারা বাংলাদেশে 200-র উপরে থানা কমিটি আমরা এখন পর্যন্ত গঠন করতে সক্ষম হয়েছি। আমরা আশাবাদী জানুয়ারির মধ্যেই 400-র উপরে থানা কমিটি হবে এবং ফেব্রুয়ারির মধ্যেই আমরা নতুন রাজনৈতিক দলের ঘোষণা আমরা দিতে পারবো। জনমানুষের দাবির প্রেক্ষিতে এবং যে রাজনৈতিক শূন্যতার জায়গা তৈরি হয়েছে বাংলাদেশে, তার জায়গা থেকে নতুন শক্তি যে দরকার, এটা মানুষের নিজেদের চাওয়া। তিস্তা সমস্যার সমাধানে যে কার্যক্রমগুলো নেওয়ার কথা ছিল সেগুলোতে বাদ সেজেছিল ভারত। সে ভারতের ব্যাপারে বাংলাদেশের মানুষ এখন একাট্টা হয়েছে, নিজেদের অধিকার তারা ফিরে পেতে চায়, ভারতের কাছে তারা বন্দী থাকতে চায় না। সরকার ভারতের চোখ রাঙ্গালিতে নয়, বরং বাংলাদেশের মানুষের স্বার্থের কথা বিবেচনা করে তিস্তা সমস্যার সমাধানে যা করা প্রয়োজন তা করবে। জুলাই চার্টারের ভিত্তিতে নির্বাচন সহ পরবর্তী কর্মপন্থা ঠিক করবে অন্তর্বর্তী সরকার। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতার সঙ্গে এক আলোচনায় একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেছেন, বিগত 15 বছরে বাংলাদেশে আয়োজিত সব ভোট ছিল ভুয়া। The commission reports are coming, so that time has come. What we intend to do all these commission reports to put together and start talking to the public and also the political parties. Which are the things that you accept
to be implemented, because this is a recommendation. Unless you accept, it cannot be implemented. So we now have a consensus commission to build a consensus around each piece of our work. Then on the basis of agreement of all parties, all civil society organizations, where they all agree on certain things, we'll prepare what we call July Charter. July is the month when uprising took place. It's a July Charter that we agreed on this. So on that basis of July Charter, we start taking action, including the election. What kind of election? Because unless we know what kind of election people want, we can't go into election. So we are waiting to hold the election, now that the election report is coming out. We have targeted end of this year, the election to take place, if we go in a short reform agenda, quick reform agenda. If people say, no, we need a longer list of agenda reform, then we need another 6 months. রাতের সময়ে আরও থাকছে। বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি। রাজধানীতে অভিযানে জব্দ 2 ট্রাক, চক্রের 2 সদস্য আটক। শেরপুরে গাড়ি থেকে উদ্ধার প্রায় 9,000 নতুন বই। আদালতের আদেশে পিলখানা ট্র্যাজেডির বিস্ফোরক মামলায় জামিন চাওয়া 400 জনের মধ্যে জামিনে মুক্ত হলেন 178 জন। 16 বছরের গুমোট কান্না থেকে তাদের কিছুটা পরিত্রাণ হলেও বেশিরভাগই এখনো কারাবন্দী। মুক্ত বাতাসে ফিরে তাদের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায় মুক্তি দিতে হবে নির্দোষদের, একই সাথে দোষীদের আনতে হবে বিচারের আওতায়। আমান নবীর রিপোর্ট। বিডিআর হত্যাকাণ্ডে নিউ মার্কেট থানার বিস্ফোরক মামলায় প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয় 824 জনকে। তদন্ত শেষে 26 জন বাড়িয়ে মোট 850 জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। আর বর্তমান আসামি 834 জন। এ মামলার সাক্ষী 1344 জন, যার মধ্যে 273 জনের সাক্ষ্য গ্রহণ করতেই অভিযুক্তদের জীবন থেকে চলে গেছে 16টি বছর। 16-17 বছর জেল কাটছে, কি বা আছে, জীবন তো শেষ। শেখ হাসিনা সরকার পতনের পর সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানির 4টি তারিখ বিলম্বিত হলেও গত 19 জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে সাক্ষ্য দেন সাবেক সেনা কর্মকর্তা ইউসুফ ইকবাল। পরবর্তীতে বিস্ফোরক মামলায় অভিযুক্তদের মধ্যে যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল নেই এবং যাদের সাজাভোগ এরই মধ্যে শেষ হয়েছে, তাদেরকে জামিনে মুক্তি দেওয়ার আদেশ দেন আদালত। অনিশ্চয়তার প্রহর কাটিয়ে বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একের পর এক মুক্ত হতে থাকেন বন্দি বিডিআর সদস্যরা। আমার চাকরি ওই ঘটনার সময় মাত্র 1 বছর, আমি কোনো কিছুর সাথে কোনো কিছু জানিও না। এ সময় তারা ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকারকে, দাবি রাখেন সকল নিরপরাধ বন্দীদের মুক্তির। সরকারের কাছে দাবি আমাদের একটাই, যাদের চাকরি কম ছিল তাদের চাকরি রিটার্ন পায়, আমরা যাদের সার্ভিস শেষ হয়ে গেছে তারা যাতে পেনশনটা পাইতে পারে, আমরা যাতে হারানো সম্মানটা ফিরে পাই। সূক্ষ্মভাবে এটা তদন্ত করে যারা জড়িত অবশ্যই যেন তাদের বিচার হয়। 770 বন্দি বিডিআরের মধ্যে বিস্ফোরক মামলায় জামিন চেয়েছেন প্রায় 400 জন। শুধু জামিনে মুক্তি নয়, অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বাধীন তদন্ত কমিশনের কাছে সদ্য কারামুক্ত বিডিআর সদস্যদের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন দেওয়া হয় সম্পূর্ণ দায় মুক্তি, একই সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আমান নবী, সময় সংবাদ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দেরিতে মামলা, আলামত নষ্টের পেছনে তৎকালীন গভর্নর আতিউর রহমান সহ 14 জনের সংশ্লিষ্টতা পায় সিআইডি। দুদক বলছে অভিযুক্তদের নাম চার্জশিট থেকে বাদ দিতে চাপ দিয়েছিলেন 2 সাবেক মন্ত্রী আনিসুল হক ও আসাদুজ্জামান খান কামাল। সিআইডির তদন্ত এখতিয়ার বহির্ভূত দাবি করে তদন্তের দায়িত্ব নিতে চায় দুদক। 2016 সালের 4 ফেব্রুয়ারি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 8 কোটি 10 লাখ মার্কিন ডলার সরিয়ে নিয়েছিল হ্যাকাররা। ওই ঘটনায় মতিঝিল থানায় যে মামলা হয়েছিল তার তদন্ত 9 বছরেও শেষ করতে পারেনি সিআইডি। আলোচিত ওই ঘটনা তদন্ত করতে গিয়ে দেরিতে মামলা কিংবা আলামত নষ্ট সহ নানা তৎপরতায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান সহ 13 জনের সংশ্লিষ্টতা পায় সিআইডি। তবে এই মূল হোতাদের নাম মামলার অভিযোগপত্র থেকে বাদ দিতে সিআইডিকে তখন চাপ দিয়েছিলেন তৎকালীন সরকারের প্রভাবশালী 2 মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আনিসুল হক। সম্প্রতি সংশ্লিষ্টদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
এমন বাস্তবতায় ব্যাংক কর্মকর্তাদের লুটপাটের সঙ্গে জড়িত থাকার বিষয়টি নতুন করে সামনে আসায় দুদক নিজেদের তফসিলভুক্ত অপরাধ দাবি করে তদন্ত দায়িত্বে নিতে সম্প্রতি সিআইডিকে চিঠি দেয়। চিঠিতে বলা হয়, আত্মসাতের ঘটনা চুরির মামলা হিসাবে অবহিত করেছিল বিগত সরকার। যেটা হয়েছে সেটার সাথে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সহ আরও যারা জড়িত ছিলেন তাদের অনেকেই এখানে পাবলিক সার্ভেন্ট ছিলেন। আইন অনুযায়ী এটা অন্য কোনো সংস্থা যদি করে থাকেন সেটা এখতিয়ার বহির্ভূতভাবে তারা যে কার্যক্রম পরিচালনা করেছেন। যেহেতু সিআইডি এই বিষয়ে ইতিপূর্বে তদন্ত শুরু করেছিলেন, প্রক্রিয়াগত এবং আইনানুগভাবে এটা ত্রুটিপূর্ণ ছিল, সেই বিষয়টা আমরা তুলে ধরে তাদের কাছে পত্র যোগাযোগ করা হয়েছে। এদিকে বরখাস্ত সেনা কর্মকর্তা এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আলাদা দুই মামলা তাদের বিরুদ্ধে 40 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 342 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। তার স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতায় এবং জোর সাহায্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এই অস্বাভাবিক লেনদেন করায় তাকেও এই মামলায় অন্তর্ভুক্ত করে দুজনের বিরুদ্ধে আজ একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন খাস জমি দখল করে রিসোর্ট তৈরির অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 ঘোষণা করা হয়েছে। এ পুরস্কার পাচ্ছেন 10 জন কবি ও লেখক। বৃহস্পতিবার বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন কবিতায় মাসুদ খান, কথা সাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্য সাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ গদ্যে সলিমুল্লাহ খান, শিশু সাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে GH হাবিব, গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ। বাংলা একাডেমি আয়োজিত অমর 21 বইমেলা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করবেন। বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রয় ও মজুতদারি চক্রের 2 সদস্যকে আটক করেছে ডিবি। এ সময় 2 ট্রাক বই জব্দ করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 8 লাখ টাকা। সকালে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সংস্থাটি। প্রতি বছর কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয় সরকার। তবে কিছু অসাধু চক্র এসব বই মুদ্রণ এবং পরিবহনকালে বাড়তি মজুত করে খোলা বাজারে চড়া দামে বিক্রি করে। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বাংলা বাজার থেকে এই চক্রের 2 সদস্যকে গ্রেফতার করে ডিবি। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টু রোডে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উক্তরূপ একটি অসাধু চক্র সূত্রাপুর থানাধীন বাংলা বাজার ইস্পাহানি গলিতে বিভিন্ন গোডাউনে প্রথম হতে 10ম শ্রেণীর বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্য বই বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করেছে। অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম উজ্জ্বল এবং দেলোয়ার হোসেনকে আটক করে। অভিযানে মজুত করা প্রায় 10,000 সরকারি বই জব্দ করা হয় বলেও জানানো হয়। মজুতদারি চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে ডিবি। আটককৃত বইয়ের মূল্য অনুমান 8 লক্ষ টাকা। বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক আমরা ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ডকে ফেরত প্রদান করতে পারি এবং ফেরত প্রদানের করলে তৎপরবর্তী তারা হয়তো সেক্ষেত্রে ব্যবস্থা নেবেন। এদিকে বুধবার রাতে শেরপুরের ধাতিয়াপাড়ায় একটি ট্রাক থেকে মাধ্যমিক শ্রেণীর প্রায় 9,000 নতুন বই জব্দ করে পুলিশ। সরকারি এসব বই পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে ক্লাব ও বোর্ডের দ্বন্দ্বে অনিশ্চয়তায় প্রথম বিভাগ লীগের ভবিষ্যৎ। সভাপতির সঙ্গে ক্রিকেটারদের প্রতিনিধি দলের সাক্ষাৎ, বোর্ড সভায় সমাধানের আশ্বাস। 2 দেশের সিন্ডিকেটের কারণেই ঝুলে আছে মালয়েশিয়া যেতে না পারা 18,000 কর্মীর ভাগ্য। চাপ সৃষ্টির পাশাপাশি সিন্ডিকেট ভাঙার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও এই অভিযোগ মানতে নারাজ বায়রা নেতারা। প্রবাসী কল্যাণ সচিব জানিয়েছেন, মালয়েশিয়া চাইলে 2 সপ্তাহেই কর্মী পাঠাতে প্রস্তুত সরকার। প্রসূন আশিসের রিপোর্ট। ভিসা পেয়েও বিমানের টিকিট জটিলতায় নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে পারছেন না অনেকে।
তাদেরকে বারবার আশ্বস্ত করা হলেও ফলাফল শূন্য। সবশেষ 4 অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কর্মীদের নেয়ার ঘোষণা দিলেও তাতেও গতি আসেনি। টাকা ফেরত দিচ্ছে না প্রতারণায় অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো। এই যখন পরিস্থিতি, তখন সংকট নিরসনে বুধবার আন্দোলনে নামেন ভুক্তভোগীরা। এটা কি আমাদের দোষ ছিল? প্রশ্ন উঠেছে, মালয়েশিয়ায় যেতে বাধা কোথায়, কেনই বা এত সময় লাগছে? বিশেষজ্ঞরা বলছেন, মালয়েশিয়া সরকারের আন্তরিকতা থাকলেও দুদেশের শক্তিশালী সিন্ডিকেটে আটকে আছে কর্মী নেয়ার প্রক্রিয়া। বাধাটা আসছে দুটো জায়গা থেকে। সেটা হচ্ছে যে তাদের যে হোমের জায়গায় যে মিনিস্ট্রি রয়েছে এবং এই যে বেস্টিনেটের সাথে সম্পর্কিত বিভিন্ন পরিবার, তারা এটাকে আটকে রেখেছেন কি যুক্তিতে, যে এইটা ছেড়ে দিলে তাহলে সিন্ডিকেশনও আবার বন্ধ করে সকলকে দিয়ে লোক নিতে হবে, যেটা তারা চান না। এই সিন্ডিকেশনের জন্য $2 বিলিয়ন তারা এইসব সাধারণ দরিদ্র অভিবাসীদের কাছ থেকে আত্মসাৎ করেছে। গোপন জায়গাটাকে যদি ধরতে না পারেন, ভাঙতে না পারেন, তবে এটা মানে কঠিন। যদিও বাইরা নেতাদের দাবি, সিন্ডিকেটের অভিযোগ ভিত্তিহীন। সংকট নিরসনে দুই সরকারকে আরও জোরালো ভূমিকা নেয়ার আহ্বান তাদের। কে কি করলো এটা যেহেতু আমাদের সামনে দৃশ্যমান নয়, সেই বিষয় নিয়ে আমি তো আলোচনা করার সুযোগ নাই। সরকার যেখানে আন্তরিকতার সহিত তাদেরকে পাঠানোর জন্য চেষ্টা করছে, সেটাই মানে আমার কাছে সত্য এবং সেটাই বাস্তব। কর্মী পাঠাতে বাংলাদেশ প্রস্তুত জানিয়ে প্রবাসী কল্যাণ সচিব জানালেন, মালয়েশিয়ায় মন্ত্রী পর্যায়ে সিদ্ধান্তের জটিলতায় গোটা প্রক্রিয়া ঝুলে রয়েছে। ওনারা যদি ইভেন্ট বলে 15 দিনের মধ্যে শুরু করতে হবে, উই আর রেডি। তাদের গভর্নমেন্ট প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরগুলো তারাও এক্সস্ট করবেন। গত বছর নতুন পুরনো বিদেশি কর্মীদের কাজে যোগ দিতে 31 মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিমানের টিকিট স্বল্পতার অজুহাতে প্রায় 18,000 কর্মী পাঠাতে ব্যর্থ হয় রিক্রুটিং এজেন্সিগুলো। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রমজান সামনে রেখে খেজুর ছোলার বাজারে বাড়তে পারে উত্তাপ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চাহিদার তুলনায় গেল 6 মাসে পণ্য দুটির আমদানি অনেক কম। তবে ব্যবসায়ীদের কেউ জানাচ্ছেন, আগের মজুদ থাকায় বাজার অতটা অস্থির হবে না। এদিকে পণ্য মজুদ করে কৃত্রিম সংকট ঠেকাতে বিশেষ নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। এর মাঝে মার্চে শুরু হতে যাওয়া রমজানে পণ্যের দাম কেমন হতে পারে এ নিয়ে শঙ্কিত তারা। দিন আনের দিন কাজ করে যারা খাচ্ছে তাদের অনেক কষ্ট হয়ে যাবে সামনের দিকে চলতে। খাইবে গিয়া যারা বড় লোক খাই তারা গরিব মানুষ খাই না। 1 কেজি তেল কিনা লাগে 190 টাকা, আমরা দিনে কামাই করি 700 টাকা 800 টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, রমজানকে সামনে রেখে সবচেয়ে বেশি চাহিদা থাকা খেজুরের আমদানি অনেক কম। রমজানে 60 থেকে 70 হাজার মেট্রিক টনের বিপরীতে গেল জুলাই ডিসেম্বরে আমদানি হয়েছে মাত্র 4,233 মেট্রিক টন। সরকার এই পণ্যে ভ্যাট ট্যাক্স কমালেও বাজারে দাম না কমার কথা আগেভাগেই জানাচ্ছেন ব্যবসায়ীরা। 25% কমানোর পরে এটা মনে হয় না আমার জনগণের উপরে কোনো প্রভাব ফেলবে। এটা জাস্ট একটা চোখে ধুলা। যেহেতু আমদানি করি আমরা ডলার দিয়ে, তো এই কারণে একটু দাম বাড়বে, আবার ডিউটি কমাইছে আবার তো কমবে। অবশ্য ব্যবসায়ীদের কেউ জানাচ্ছেন, ছাত্র জনতার বিপ্লবের জেরে আমদানি বাধাগ্রস্ত হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আমদানি বাড়ার পাশাপাশি আগের থাকা পণ্যের মজুদ চাহিদা পূরণে সাহায্য করবে। বাজারও সেল করে, প্রতিষ্ঠান থেকে নিয়ে সেল করে। পরিবর্তনের পরে কিছু ব্যবসায়ী হয়তো খেজুর আনা কমাই দিচ্ছে, হয়তো নতুন করে ওই জায়গাটা কেউ না কেউ নিবে, যেহেতু ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, কেউ না কেউ আনবে। এদিকে ইফতারির আরেক অনুষঙ্গ ছোলার আমদানি হয়েছে 39,623 মেট্রিক টন। রমজানে চাহিদা প্রায় 1 লাখ মেট্রিক টন। আর চিনি আমদানির পরিমাণ প্রায় 5,62,000 মেট্রিক টন এবং ভোজ্য তেল 13,60,000 মেট্রিক টন। পাইকারি বাজারের ব্যবসায়ীরা বলছেন, প্রতি বছর রমজানের আগে সরকার তাদের নিয়ে বসলেও এবার সেই উদ্যোগ এখনো নেই। তো কিনছে বিধায় এত মাল তো তারা এলসি দিছে। এখন আইন আনার পরে যদি বলে যে আমার পর্তা বেশি পড়ছে, অমুক হয়েছে তমুক হয়েছে, এই জায়গাটার ব্র্যাকেট দেওয়ার মালিক হলো সরকার। আমরা যারা বাজারে যে প্রতিনিধিত্ব করি যে আইটেমের, তাদেরও কিছুটা দায়ভার যদি আপনার ইন্ডিকেট করে দেয়। কিন্তু এখানে দুঃখজনক হলো যে আজকে 4 মাস যাবৎ আমরা কোনো তথ্যই বিহীনভাবে চলছি। এদিকে অর্থনীতিবিদরা কৃত্রিম মজুদ ঠেকানোর উদ্যোগ নিতে জোর তাগিদ দিয়েছেন। আমদানিকৃত এই পণ্যগুলা দেখা যাবে অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা মজুত করে রাখে। রোজার দেখবেন যে 1 সপ্তাহের মধ্যেই দেখবেন যে পণ্য নাই, তাহলে কোন গুদামে মালিকরা মালগুলো রাখছে সেগুলো আপনার পর্যবেক্ষণ করা দরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরও সিন্ডিকেটের দৌরাত্ম্য না কমায় বাজারে সরবরাহ বাড়ানোর বিকল্প নেই বলে তাদের মত। সাইফুল ইসলাম,
সময় সংবাদ, ঢাকা। উন্নয়নের নামে প্রতিদিনই কোনো না কোনো সড়ক অলিগলি ঘুরছে কোনো না কোনো সংস্থা, তবে এর ফল তো পাচ্ছেনই না, উল্টো একরকম জিম্মি হয়ে পড়ছেন নগরবাসী। এই অবস্থায় সিটি কর্পোরেশন কেবলই আইনি জটিলতার অজুহাত দিচ্ছে। আশরাফুল ইসলামের তোলা ছবিতে ঢাকা উত্তর সিটির বেহাল সড়ক আর অলিগলির বিস্তারিত দেখব আল আমিন তুষারের রিপোর্টে। প্রায় ৬০ লাখ মানুষের আবাস ঢাকা উত্তর সিটি। পাখির চোখে ঝাঁ চকচকে এই শহরের ভেতরটা যেন দেখার কেউ নেই। রাস্তাঘাট থেকে অলিগলি, ধুলার রাজত্ব থেকে মুক্তি মেলা দেয়। শুষ্ক মৌসুমে ধুলায় ধূসর আর বর্ষায় জলাবদ্ধতা, এই যেন নিয়তি। সিটি কর্পোরেশন, ওয়াসা, তিতাস, ডেস্কো সবাই মিলে প্রায় প্রতিদিনই কোনো না কোনো সড়ক অলিগলি খুঁড়ছে। সঙ্গে উন্নয়ন প্রকল্পের ধীরগতি তো আছেই। খানাখন্দ আর এবড়ো থেবড়ো রাস্তা মেনে নিয়ে দিনাতিপাত নগরবাসীর। মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা, রামপুরা, নতুন বাজার সহ বেশ কিছু এলাকার সড়ক থেকে শুরু করে অলিগলির চিত্র এমন, যেন উন্নয়নের মোড়কে কেবলই ভোগান্তি গিলছেন এসব এলাকার বাসিন্দারা। নিয়মিত কর দিয়ে সুবিধা তো দূরে থাক, উল্টো দুর্ভোগে নাজেহাল উত্তর সিটির সিংহভাগ মানুষ। বৃষ্টি হয় তাই এক কাটু পানি জমে, ট্যাক্স নেয়, সবকিছুই নেয়, কিন্তু কোনো কাজ হচ্ছে না। গত বর্ষায় একজনের বাচ্চা ডেলিভারি, বউকে কাঁধে করে রাস্তা নিয়ে গেছে। প্রথম বসাইছে এই ড্রেনেজ, পরে বসাইছে পানির লাইন, পানির লাইন বসাবার পরে আবার দুই ইন্টারনেট লাইন, মানে এতে লাইন বসানোই শেষ হয় না। সড়কের এমন অবস্থায় গাড়ির মতোই যেন হেলেদুলে এগোচ্ছে সংস্কার কাজ। যদিও কাজের এই দীর্ঘসূত্রিতার দায় একে অপরকে দিচ্ছেন এলাকাবাসী আর কর্তৃপক্ষ। এলাকাবাসীর অভিযোগ, স্বার্থ হাসিলের গ্যাড়াকলে আটকে যাচ্ছে সড়কের সংস্কার কাজ, আর সিটি কর্পোরেশনের সেই পুরনো আইনি জটিলতার দায়সারা অজুহাত। সরকারের যখন প্রয়োজন হয়, সরকাররা বাড়ি গদ্দু আর ব্রিজ ভাঙ্গা সরকার রোড লিয়া যায়, আর সরকারের যখন প্রয়োজন না হয় তাহলে সরকার যুগ যুগ দরিয়া এটারে ফসায় এবং জনগণের ভোগান্তি করে। যদি আমরা বলি তাহলে তারা উল্টো কথা বলবে, তোমার কি আছে, তুমি তো সরে দাও। তো উন্নয়নের ইয়াটা করতে গিয়ে যদি আমরাই মনে করেন সাফারার হই, তাহলে তো আমরা উন্নয়নের দরকার নেই ভাই। আইনি জটিলতার মধ্যে অনেক সময় পড়ে যেতে হচ্ছে আমাদেরকে, তো সেটাকে নিষ্পত্তি করে যখন আমরা কাজটা করতে যাই তখন একটু দীর্ঘসূত্রিতা হয়ে যাচ্ছে কোনো কোনো এলাকায়। মাস্টার প্ল্যান অনুযায়ী যখন কাজটা করি তখন প্রায়োরিটিটাকে আগে গুরুত্ব দেওয়া হয় যে কোন জায়গাটা আমার আগে করতে হবে। সমাধান হিসেবে তাই সরকারের সকল সংস্থার সমন্বয় নিশ্চিত করতে আলাদা রেগুলেটরি কমিশন রাখার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার পরামর্শ এই বিশেষজ্ঞের। একজনের কাজ আরেকজন করবে না, সে তাকে আঙুল দেখাবে, আরেকজন তাকে দেখাবে, কাজের কাজ কিছু হয় না। কিন্তু আমরা গত সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় ঢাকাকে দুই ভাগ করে আরো বেশি নন ফাংশনাল করে ফেলেছি। একটা কমিশন করে তার দুর্বলতাগুলি দেখে তাকে সক্ষম করার প্রয়োজনীয় পলিসি অ্যান্ড স্ট্রাকচারাল রিফর্মের রিকমেন্ডেশনটা যদি আপফ্রন্টে আমরা করে রাখি এবং আমরা যদি পলিটিক্যাল পার্টিগুলিকে এঙ্গেজ করে তাদের ম্যানিফেস্টোর মধ্যে ঢুকাতে পারি, আমার মনে হয় কিছুটা হয়তো সুযোগ আসবে। সঙ্গে এসব প্রকল্প শুরু হবার আগেই ইউটিলিটি প্রতিষ্ঠানগুলো পরিকল্পনা অনুযায়ী তাদের সেবা নিশ্চিত করবে, এমনটাই আশা নগরবাসীর। বাংলাদেশে সড়ক উন্নয়ন আর সংস্কারের যে ব্যয় তা পৃথিবীর আর 10টা দেশের চেয়ে অনেক বেশি, আর যার অন্যতম কারণ দুর্নীতি এবং কাজের দীর্ঘসূত্রিতা। গণঅভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে এই তকমা থেকে মুক্তি পাবে দেশ, আর সাধারণ জনগণ মুক্তি পাবে জনভোগান্তি থেকে, এমনটাই চাওয়া সবার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আধুনিক প্রযুক্তির যুদ্ধাস্ত্র সরঞ্জাম সংগ্রহে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সকালে চট্টগ্রামে এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে কর্নেল কমান্ড হিসেবে অভিষেক এবং অধিনায়ক সম্মেলনে কথা বলেছেন সেনাপ্রধান। এর আগে যথাযোগ্য সামরিক মর্যাদা ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কমান্ড হিসেবে অভিষিক্ত হন ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। আমি কর্নেল অফ দ্য রেজিমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা, যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে
আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। ক্লাব আর বোর্ডের দ্বন্দ্বে অনিশ্চিত ক্রিকেটারদের ভবিষ্যৎ। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ স্থগিত হওয়ায় ক্রিকেটারদের পাশাপাশি বিপাকে তাদের উপর নির্ভরশীল পরিবার। অচলাবস্থা দূর করতে বৃহস্পতিবার বোর্ড সভাপতির শরণাপন্ন হন ক্রিকেটারদের 20 জনের প্রতিনিধি দল। ফারুক আহমেদ সময় চেয়েছেন, আশ্বাস দিয়েছেন শনিবারের বোর্ড সভায় সবকিছু ঠিক করার। দিন শেষে কিন্তু আমাদের এটা রুজি রুটি তো, আর ফার্স্ট ডিভিশন টিম যারা খেলে একটা লিগই হয়, তো ওই একটা লিগেই, আর এখনকার বর্তমানে দেশের যে পরিস্থিতি এটা সবাই জানেন, তো পুরো এলোমেলো হয়ে আছে। তো কথাগুলো বলছিলেন আবির হোসেন, খেলেন এক্সিয়ম ক্রিকেটার্সের হয়ে। বোর্ড ক্লাব দ্বন্দ্বে তার একমাত্র উপার্জনের মাধ্যম ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ স্থগিত হয়ে আছে। অনেকের অভিযোগ, ঢাকার ক্লাবগুলোর কাছে এক প্রকার জিম্মি ক্রিকেট বোর্ড। গঠনতন্ত্র সংস্কারের খসড়া পছন্দ না হওয়াতে ঢাকার ক্লাব ক্রিকেট স্থবির করে রেখেছেন কর্তারা। সে বয়কটে ক্লাব কর্তা কিংবা বিসিবি কারোই হয়নি কিছু। ভুক্তভোগী ক্রিকেটাররা, যাদের অনেকেই বছরে এই একটা লিগ খেলে খরচ যোগান পরিবারের। আমরা 7-8টা মাস কষ্ট করি শুধু এই ঢাকা প্রথম বিভাগ খেলার জন্য। এই একটা খেলার উপর নির্ভর করে অনেক ফ্যামিলি চলে, অনেক প্লেয়ার চলে। যাদের জন্য এত কিছু, সেই খেলোয়াড়রাই এখন অনিশ্চিত জীবনের সামনে। ক্লাব বলেছে বাড়ি ফিরে যেতে, বোর্ড করাচ্ছে অপেক্ষা। বৃহস্পতিবার বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার সময় বেলা 3টা হলেও ফারুক আহমেদ এসেছেন পাক্কা 1 ঘন্টা পর। তবে প্রেসিডেন্টের সাথে দেখা করে কিছুটা আশ্বস্ত ফার্স্ট ডিভিশনের ক্রিকেটাররা। শনিবারের বোর্ড সভায় সব অচল অবস্থা কাটবে বলে দেখিয়েছেন প্রত্যাশাও। একটা জিনিস ক্লিয়ার করছে যে কোনো ডাউট নাই ক্রিকেট লিগ হবে এখানে, বাট ওনার কথা হচ্ছে যে এই মাসের ভিতরেই উনি ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট মাঠে গড়াবে। তবে শনিবারেও যদি সমাধান না হয় তাহলে ক্রিকেটারদের ভবিষ্যৎ কি? উত্তরটা জানেন না ক্রিকেটকে রুটি রুচি বানানো এমন অসংখ্য তরুণ। ক্লাবের সাথে কি, বোর্ডের সাথে কি, আমরা চাই মাঠে ক্রিকেট। তো ওনারা যদি দিন শেষে একটা সমাধানের মধ্যে আসে, সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই ভালো। আর যদি সমাধানের মধ্যে না আসে, তো বাংলাদেশ ক্রিকেটের প্লেয়ারদের যেটা ভালো হবে, আমরা প্লেয়াররা সবাই মিলে সেই সিদ্ধান্ত নিব। ক্লাবগুলোর চাপের মুখে গঠনতন্ত্র সংস্কার কমিটিতে বদল আনতে যাচ্ছে বিসিবি। গুঞ্জন, নাজমুল আবেদিন ফাহিমকে সরিয়ে নতুন প্রধান করা হচ্ছে মাহবুব আনামকে। ক্লাব কর্তাদের মন রাখতে আনা হবে আরও পরিবর্তন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে লাগবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, বললেন মির্জা ফখরুল। নিরপেক্ষতা হারানোর সুযোগ নেই, দাবি উপদেষ্টা রিজওয়ানার। জুলাই চার্টারের ভিত্তিতে নির্বাচন সহ কর্মপন্থা ঠিক করবে সরকার, দাভোসে প্রধান উপদেষ্টা বললেন 15 বছরে সব ভোট ছিল ভুয়া। আজকে বাবাকে পেয়ে অনেক খুশি। 16টা বছর পর আমি এখন ভাষায় খুঁজে পাচ্ছি না। অনেক আনন্দ। দীর্ঘ 16 বছরের অপেক্ষার অবসান। পিলখানার বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত 178 বিডিআর সদস্য। আবেগ আপ্লুত স্বজনরা, চাকরি ও ক্ষতিপূরণ দাবি। এই ছিল আমার কাছে থাকা রাতের সময়। সঙ্গী থাকুন সময়।